হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় তোমাদের অনেকেরই বহু আকাঙ্ক্ষিত আর একটা কবিতা, কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত একটা বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে। তোমরা অনেকদিন ধরেই আমার কাছে এই কবিতার আলোচনা শোনার জন্য কমেন্ট পাঠাচ্ছ। আমি আজকে তোমাদের সেই অনুরোধকে রাখবার জন্যই তোমাদের সামনে হাজির হয়েছি। এই কবিতায় সরাসরি যাওয়ার আগে আমার কবি সম্পর্কে কিছু বলে নেওয়ার কথা, কিন্তু আমি বনলতা সেন কবিতায় কবি জীবনানন্দ দাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিয়েছি। তোমরা যারা কবি সম্পর্কে কিছু জানতে চাও তারা অবশ্যই আমার বনলতা সেন কবিতার যে এক্সপ্লেনেশন ভিডিওটা আছে তার প্রথম অংশটা দেখে নেবে, কবি পরিচিতি অংশটা, তাহলে সেখান থেকে তোমরা কবি সম্পর্কে বিস্তারিত জেনে যাবে। এই প্রসঙ্গে আমি তোমাদের আর একটা কথা বলবো। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে কবি জীবনানন্দ দাশ কলকাতার ট্রাম লাইনে ট্রামে চাপা পড়ে মারা গিয়েছেন। অ্যাকচুয়ালি কবি ট্রামের ধাক্কায় আহত হন এবং ক্ষয়জনিত রোগে তিনি বেশ কিছুদিন পরেই মারা যান। এই বলার ধরনটা আমার একটু ভুল ছিল। ট্রামে চাপা পড়ে তৎক্ষণাৎ যে মারা গেছেন তা ঠিক নয়, এটা অনেকে ভুল বুঝেছে এবং আমারই দর্শক বন্ধুদের দ্বারা আমি এইটা ভুলটা সংশোধন করছি। সেই জন্য আমার দর্শক শ্রোতা বন্ধুদের কাছেও আমি কৃতজ্ঞ। যাই হোক, আমি বিস্তারিত কবির আলোচনা আজকে তাহলে যাচ্ছি না, আমি সরাসরি চলে যাব আমাদের আজকের বিষয় আবার আসিব ফিরে কবিতায়। আমরা বনলতা সেন কাব্যগ্রন্থে কবিকে যেভাবে দেখেছি, আবার আসিব ফিরে কবিতায় কিন্তু কবিকে সেইভাবে দেখব না, কিংবা বোধ কবিতার কবিকে আমরা যেভাবে দেখেছি সেভাবে কিন্তু এখানে আমরা দেখব না। কবি জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে কবিতায় সম্পূর্ণভাবে প্রকৃতি প্রেমী একজন মানুষ হয়ে উঠেছেন এবং তিনি তার বাংলাকে এতটাই ভালোবেসেছেন যে তারই একটা প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে আমাদের এই আবার আসিব ফিরে কবিতার মধ্যে। প্রথমেই বলেছি, এই আবার আসিব ফিরে কবিতাটা কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে কবি তার বাংলা অর্থাৎ তার জন্মভূমির প্রতি প্রচন্ড একটা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং সেই শ্রদ্ধার সাথে সাথে কবি কণ্ঠে যেন ধ্বনিত হয়েছে এই বাংলার প্রতি, এই বাংলার প্রকৃতির প্রতি একটা অপার্থিব ভালোবাসা, একটা সাংঘাতিক ভালোবাসা, যে ভালোবাসা কবিকে যেন মৃত্যুর মুখে ঠেলে দিয়েও আবার বারে বারে জন্মগ্রহণ করার জন্য আহ্বান জানায়। আমরা এখানে কবিকে এমনভাবে দেখব যেখানে কবি মৃত্যু পরবর্তী পরজন্মে বিশ্বাসী। আবার আসিব ফিরে কবিতায় কবি সেই জন্মের কথাই যেন বারবার বলেছেন, অর্থাৎ মানুষের মৃত্যু অমোঘ, চিরনিশ্চিত। মানুষ জন্ম নিলে একদিন মরতেই হবে তাকে। সেই মধুসূদনের কথাই বলতে হয়, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবিনীর হায়রে জীবন নদে। কিন্তু কবি জীবনানন্দ দাশ এই সত্যকে জানেন, এই সত্যকে মানেন, এই সত্যকে তিনি অ্যাকসেপ্ট করেছেন, এই সত্যকে তিনি গ্রহণ করেছেন, কিন্তু তবুও তিনি আর এক সত্যকে উপলব্ধি করেছেন তার মনের মধ্যে। সেটা হলো, তিনি সবসময় ভেবেছেন যে পরের জন্ম আছে, এই জন্মই শেষ নয়, পরজন্মেও বোধহয় তিনি আবার নতুন করে এই বাংলায় বাংলাতেই ফিরে আসবেন। তিনি বাংলাকে এতটাই ভালোবাসেন, তার জন্মভূমি, তার মাতৃভূমিকে এতটাই ভালোবাসেন। তোমরা অনেকেই জানো যে কবি জীবনানন্দ দাশ বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন, যেটা তৎকালীন সময়ে একসাথে ছিল। ভারতবর্ষ তখনও ভাগ হয়নি, সেই কারণে একসাথেই ছিল। সেই বাংলায় কবি জন্মগ্রহণ করেছেন। কাজে কবির বাংলার প্রতি যে প্রেম, সে প্রেম শুধুমাত্র বর্তমান বাংলাদেশের প্রতি এ কথা বলা যায় না, আমাদের সম্পূর্ণ ভারতবর্ষের প্রতি, অবিভক্ত বাংলাদেশের প্রতি বা অবিভক্ত বঙ্গভূমির প্রতি, সেটাই আমরা বলবো। যাই হোক, আমরা সরাসরি কবিতা পড়ব এবং কবিতা পড়ে এর অর্থটা বোঝার চেষ্টা করব। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। অর্থাৎ কবিতার প্রথম ছত্রেই আমরা দেখছি
কবি মৃত্যুর পরবর্তী নবজন্মের কথা বলেছেন। কবি বলতে চাইছেন যে কবির মৃত্যু নিশ্চিত, কবি জানেন, কিন্তু কবি পরজন্ম লাভ করতে চান এবং সেই জন্মে কবি আবার ফিরে আসতে চান এই বঙ্গভূমিতেই। কবি নতুনভাবে এই বঙ্গভূমিতে নতুন রূপে জন্মগ্রহণ করতে চান। কবি জানেন না তার নবজন্ম কি রূপে হবে, তাই তিনি হয়তো শব্দটার ব্যবহার করেছেন। তোমরা যারা পাঠ্য কবিতা হিসেবে এই কবিতাটাকে পাচ্ছ, আবার হিসেবে ফিরে কবিতাকে পাচ্ছ, তারা অবশ্যই কবিতার বিভিন্ন ছোট ছোট শব্দের দিকে কিন্তু খেয়াল রাখবে, কারণ শব্দগুলো কবি কেন ব্যবহার করেছেন সেটা তুলে কিন্তু বারে বারে প্রশ্ন হয়। যাই হোক, কবি বলছেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। ধানসিঁড়ি একটা নদীর নাম, কিন্তু এই ধানসিঁড়ি নদীটা আমাদের ভারতবর্ষের বঙ্গভূমিতে নেই, এটা আসামের একটা ছোট নদী। তাহলে সচরাচরই প্রশ্ন আসে আমাদের মনে, তাহলে কবি ধানসিঁড়ি নামটা কেন তার কবিতায় ব্যবহার করলেন? আসলে কবি প্রকৃতি প্রেমী। কবি শুধু বঙ্গভূমির প্রকৃতিকেই ভালোবাসেন এমন কথা নয়, কবি প্রকৃতিকে ভালোবাসেন। আর তার সাথে এটা কবি বুঝিয়ে দিয়েছেন যে বঙ্গভূমির প্রকৃতির মধ্যে কবি যে কিছু যা কিছু খুঁজে পেয়েছেন তা হয়তো অন্য কোথাও আর খুঁজে পাননি। বঙ্গভূমির প্রকৃতি কবির জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই ভালোবাসা জ্ঞাপন করতে গিয়ে কবি ধানসিঁড়ি শব্দটাকে চয়ন করেছেন। হয়তো কবির এটা একটা প্রিয় শব্দ, যে শব্দটার প্রতি কবির ভালোবাসা গেছে। অথবা আমরা এমনভাবেও দেখতে পারি যে আমাদের বঙ্গভূমি বা তৎকালীন সম্পূর্ণ ভারতবর্ষই একটা শস্য ক্ষেত্র। আমরা তো জানি আমাদের ভারতবর্ষ শস্যের দেশ, এখানে প্রচুর পরিমাণ শস্য উৎপন্ন হয় এবং সেই অর্থে দেখতে গেলে আমাদের ভারতবর্ষকে ধানসিঁড়ি বলা যেতেই পারে। এখানে যেন ধান্য ক্ষেত্র, একটা ধানের সমারোহ যাকে বলা যায়। সেক্ষেত্রে কবি হয়তো সেই কথা ভেবে, সবুজ ক্ষেত্রের কথা ভেবে ধানসিঁড়ি কথাটা নিয়েছেন, কিংবা ওই ধানসিঁড়ি নদীটির প্রতি কবির একটা ভালোবাসা ছিল, তাই কবি নিয়েছেন। আমি আগেও বনলতা সেন কবিতায় বলেছি যে কবি কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, সেটা তার কর্মসূত্রেই হোক, কিংবা ভালোবাসার টানেই হোক, কিংবা ভবঘুরে একটা চিত্তের জন্য হোক। যাই হোক, সেই দিক থেকে হয়তো আসামেও তিনি কখনো গিয়েছিলেন এবং সেখানে ধানসিঁড়ি নদীটার সাথে তিনি পরিচিত হয়েছিলেন এবং ওই শব্দটা তিনি সেখান থেকে চয়ন করেন। এরপর কবি বলেন যে, যাই হোক, কবি বলেছেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, অর্থাৎ এই নদীর তীরে তিনি আবার ফিরে আসবেন। তারপরে কবি বললেন এই বাংলায়, ধানসিঁড়ি বললেও কবি কিন্তু বলেছেন এই বাংলায়, অর্থাৎ তার জন্মভূমি, তার মাতৃভূমি বঙ্গভূমিতেই তিনি আবার নতুন জন্ম নিয়ে ফিরে আসতে চান। হয়তো মানুষ নয়, কবি বলছেন যে আমি এ জন্মে মানুষ হয়েছি, সেটা আমার পুণ্য হতে পারে, ভগবানের দান হতে পারে, কিন্তু পরজন্মেও আমি মানুষ হব এমনটা নাও হতে পারে। কিন্তু তাতে কবির কোথাও কোনো আক্ষেপ নেই। কবি তার বঙ্গভূমিকে, বঙ্গভূমির প্রকৃতিকে এতটাই ভালোবাসেন যে সেখানে যে কোনো রূপে তিনি জন্মগ্রহণ করলেই তার জীবনটা ধন্য হবে বলে তিনি মনে করেন। তাই তিনি বলছেন হয়তো মানুষ নয়। হয়তো শব্দটার ব্যবহার তিনি কেন করলেন? কারণ নিশ্চয়তা তার নেই, তিনি জানেন না, তিনি ভবিষ্যৎ দেখতে পান না, পরজন্মকে দেখতে পান না, কিন্তু উপলব্ধি করতে পারেন যে পরজন্ম তার হবে এবং সেখানে তিনি অবশ্যই আবার এই বঙ্গভূমিতেই জন্মগ্রহণ করবেন। হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। তোমরা জানো শঙ্খচিল, শালিক এগুলো বঙ্গভূমিরই এক একটা পাখির নাম। শঙ্খচিল একটা ছোট পাখি যার বুকের অংশটা অনেকটা সাদা থাকে। যাই হোক, এই পাখিগুলোর নাম তোমরা অবশ্যই দেখে রাখবে যে কি কি পাখির নাম কবি ব্যবহার করলেন কবিতায়। হয়তো কবি শঙ্খচিল অথবা শালিখের বেশে এই বঙ্গভূমিতে ফিরে আসবেন। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। খুব সুন্দরভাবে বলেছেন শঙ্খচিল, শালিক। এরপরে কবি কাকে বললেন না, কাক, যে কাককে আমরা সব থেকে নোংরা ঝাড়ুদার পাখি বলে জানি, সেই কাক। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কি রূপে জন্ম হবে সেটা কবির কাছে কোনো রকম ভাবেই বিষয় নয়, সেটা নিয়ে কবির কোনো মাথা ব্যথা নেই এবং সেটা কবির এমন কিছু বড় বিষয় কবি মনে করছেন না। কবি পরজন্মটাকেই বিশদভাবে দেখছেন এবং সেই কারণে কাক হয়ে জন্মগ্রহণ করলেও কবির কোনো যায় আসে না, শুধু তিনি বঙ্গভূমির মাটিতে জন্মগ্রহণ করতে চান। কবি বলছেন হয়তো ভোরের কাক হয়ে, ভোরবেলাকার যে কাক, সে কা কা করে উড়ে যায় একদিন কার্তিকের নবান্নের দেশে।
কার্তিকের নবান্নের দেশ কেন বললেন কবি? আমরা নবান্ন শব্দটার সাথে পরিচিত, তোমরা সবাই নিশ্চয়ই পরিচিত নবান্ন শব্দটার সাথে। কার্তিক অগ্রহায়ণ মাসে নতুন ধান কাটা হয় এবং সেই ধান কাটার ফলে গ্রামে গ্রামে চাষিদের গৃহে গৃহে একটা উৎসব পালন করা হয়। সেই উৎসবে নতুন চালের পায়েস তৈরি করে ঈশ্বরের উদ্দেশ্যে দান করা হয়। এই উৎসবটাকে গ্রাম বাংলায় বলা হয় নবান্ন উৎসব। কবি বলছেন সেই নবান্নের দেশে কবি আবার ফিরে আসবেন, অর্থাৎ শহুরে জীবন যে কবির কাঙ্ক্ষিত নয় সেটা কিন্তু আমাদের কাছে এখানে পরিষ্কার। কবি গ্রাম বাংলার সতেজ একটা পরিবেশে একটা সহজভাবে জীবন যাপন করতে চাইছেন এবং সেখানে কাকের জন্ম কবির কাছে কোনো অসুবিধার নয়। তারপর কি বললেন? কুয়াশার বুকে ভেসে, অর্থাৎ গ্রাম বাংলার একটা সুন্দর ভোরের ছবি আমরা কবিতার মধ্যে পেয়ে যাচ্ছি। ভোরবেলা, শীতের ভোরে, অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ মাস মানে ভোরবেলা, শীতকাল। এই শীতের ভোরে একটা আবছা কুয়াশা থাকে, তোমরা জানো। সেই কুয়াশায় কাঁঠাল বনের মধ্যে দিয়ে সেই কাকটা কা কা করে ডেকে উড়ে যাচ্ছে। কবির কল্পনায় সেটা একটা অসম্ভব সুন্দর। সেই দৃশ্যেও কবি রাজি, কবি চান এমন ভাবেও যেন আমি ফিরে আসি। তারপর কবি বলেছেন হয়তো বা হাঁস হব। এরপর কবির মনে হয়েছে নাই বা হলাম পাখি, আমি হতেও তো পারি হাঁস, আমি হাঁস হয়ে জন্ম নিতেও পারি। তারপরে বলছেন কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। এই যে হাঁসের পরে কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, কথাটা একটা অদ্ভুত রকমের কথা। হাঁসের সাথে কিশোরীর ঘুঙুর রাঙা পা কবি কেন কল্পনা করলেন বা কেন নিয়ে এলেন, এটা বলতে অনেকেরই প্রশ্ন আসবে বা তোমাদের পরীক্ষায় ওই ধরনের প্রশ্ন আসে। আসলে আমরা জানি হাঁস খুব চঞ্চল একটা প্রাণী। সে যখন চলে তার চলনের মধ্যে একটা চঞ্চলতা লক্ষ্য করা যায়। তার যে পায়ের চলন সেটা একটা অদ্ভুত, একটা মোহময়ী, বাঁকা, একটা অন্য রকমের চলা। আর হাঁসের যে পা, সেখানে পায়ের যে একটা লালচে আভা পায়ের মধ্যে দেখা যায়, তোমরা লক্ষ্য করবে। আর কবি কিশোরীর ঘুঙুর পরা আলতা পরা যে পা, সেখানেও যে চঞ্চলতা লক্ষ্য করেন, সেই চঞ্চলতার সাথে ওই হাঁসের পায়ের চঞ্চলতার কোথাও বোধহয় কোন একটা ছান্দিক মিল খুঁজে পান। ছান্দিক মিল বলতে ছন্দময় মিল। হাঁস যখন ছুটে চলে তার একটা নিজস্ব গতি, নিজস্ব ছন্দে চলে। আবার কিশোরী তার ঘুঙুর পরা পায়ে, আলতা রাঙানো পায়ে যখন ছুটে বেড়ায়, তারও নিজস্ব একটা ছন্দ আছে। কবি জীবনানন্দ দাশ এই চলনের মধ্যে বোধহয়, এই দুয়ের চলনের মধ্যে বোধহয় কোথাও একটা মিল পেয়েছেন এবং আমাদের মনে হয় সেই মিল চঞ্চলতার মিল। সেই চঞ্চলতার মিল পেয়েই কবি বলেছেন হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। অর্থাৎ ঝুনঝুন করে যেন একটা শব্দ হবে, কাল্পনিক শব্দ, কারণ হাঁসের চলায় তো ঘুঙুরের শব্দ হয় না, সেই কাল্পনিক একটা শব্দ যেন অনুভব করবে সকলে, এরকম একটা কথা কবি বলতে চাইলেন। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আমরা জানি গ্রাম বাংলায় পুকুর, নদী, খাল, বিলের কোনো অভাব নেই। তাই কবি বলছেন যে জলাভূমি, সেই জলাভূমির মধ্যে বাংলার একটা সহজলভ্য শাক হচ্ছে কলমি শাক, যেটা প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশে দেখতে পাওয়া যায়। আমাদের অবিভক্ত বাংলাদেশকে আমি বলছি, বারবার স্মরণ করাচ্ছি যে অবিভক্ত বাংলাদেশ, অর্থাৎ সম্পূর্ণ ভারতবর্ষের কথা আমি বলছি। সেখানে জলজ একটা শাক হচ্ছে কলমি। সেই কলমির গন্ধ ভরা জলে সাঁতার দিতে দিতে কবির দিন কেটে যাবে যদি তিনি হাঁস হয়ে জন্মগ্রহণ করেন। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। কবি বলছেন আবার আসিব আমি। আবার শব্দটার উপর কবি জোর দিলেন। কেন? কবি আবার আসতে চাইছেন, বারে বারে আসতে চাইছেন। এক জন্ম নয়, দু জন্ম নয়, পরজন্ম, আবার জন্ম, বারে বারে কবি জন্ম নিতে চাইছেন। কবি জানেন জন্মের পর মৃত্যু আসবে, মৃত্যুর পর আবার জন্ম হবে এবং সেই নবজন্মে নবরূপে কবি আবার ফিরে আসবেন এই বঙ্গভূমিতে, আসতে চাইছেন কবি বঙ্গভূমিতে। তাই তিনি আবার শব্দটাকে ব্যবহার করলেন। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। অর্থাৎ কবি কাকে ভালোবাসছেন? বাংলার নদীকে, বাংলার একেবারে ধুধু প্রান্তরকে, অর্থাৎ বাংলার সবুজকে, বাংলার মাঠ ক্ষেত ভালোবেসে, অর্থাৎ সবুজ ধান্য ক্ষেত্র বা ফসলের ক্ষেত্রকে।
তারপরে কবি বলেছেন, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। জলাঙ্গি গঙ্গারই একটা শাখা নদী, সেটা আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুর্শিদাবাদের ওপর দিয়ে বয়ে গেছে। এই যে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় বলতে গিয়ে কবি বলেছেন এ সবুজ করুণ ডাঙায়। সবুজ কেন তা আমরা বারে বারে বুঝতে পারছি, আগেও বলেছি এখনো বলছি, শস্য শ্যামলা বঙ্গভূমিকে কল্পনা করেই কবি সবুজ শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু করুণ কেন, মানে করুণ ডাঙা কেন কবি এটা বললেন? আমরা দেখছি জলাঙ্গি নদীটার সাথে মুর্শিদাবাদ নামটা জড়িয়ে আছে, এবং আমরা ভেবে নিতেই পারি এই মুর্শিদাবাদের যে একটা ঐতিহাসিক কাহিনী আমরা জানি, যে সম্রাট সিরাজদৌল্লার যে ঘটনা, সেই সিরাজদৌল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর। তোমরা সবাই সেই ঐতিহাসিক ঘটনার সাথে পরিচিত। সেই মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজকে কিভাবে ইংরেজের কবলিত হতে হয়েছিল, ইংরেজদের দ্বারা পরাস্ত হতে হয়েছিল, সেই কাহিনীকে কবি বোধহয় স্মরণ করেই এই মুর্শিদাবাদের জলঙ্গির ডাঙাকে করুণ ডাঙা বলেছেন। কারণ তোমরা যদি ইতিহাসে জেনে থাকো, ইতিহাস মানে একটা সিরাজের যে ইতিহাস, ঐতিহাসিক ঘটনা, সেখানে একটা গল্প উঠে আসে যে যখন ইংরেজরা মুর্শিদাবাদ দখল করে নেয়, তখন সিরাজ তার বেগমকে নিয়ে পালাচ্ছিলেন। মানে তিনি সাধারণ মানুষের বেশে ওই জলাঙ্গির ঘাটে নদী পার হয়ে পালাতে এসেছিলেন সেখানে। কিন্তু সেই মাঝির চোখে পড়ে যায় সিরাজের পায়ের জুতো, নাগড়া জুতো, যে জুতোটা সাধারণ মানুষের নয়, সেটা একেবারে সিরাজদৌল্লার জুতোই স্বাভাবিকভাবে বোঝা যায়। এবং সেই জুতো দেখে সেই নাবিক শনাক্ত করে, যে নাবিক মানে সেই নৌকার মাঝি শনাক্ত করে ফেলে সিরাজকে, এবং খবর চলে যায় ইংরেজদের কাছে, সিরাজদৌল্লা বন্দী হন। এই যে ইতিহাস, জলাঙ্গির ডাঙার যে ইতিহাস, সেই ইতিহাসকে সম্ভবত কবি এখানে প্রশ্রয় দিয়েছেন, এবং সেই কথাকে অনুসরণ করেই কবি এইরকম একটা সুন্দর জায়গায় করুণ শব্দটা চয়ন করলেন, এবং করুণ শব্দটা বলে কবি সেই করুণ ঘটনাকেই ব্যাখ্যা করতে চেয়েছেন, এটা আমার মনে হয়। এরপরে আমরা পরবর্তী স্ট্যান্জায় চলে যাব। এই কবিতার দুটো স্ট্যান্জা আছে। প্রথম স্ট্যান্জায় কবির সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা, মানে কবি কি কি রূপে বাংলায় বা বঙ্গভূমিতে ফিরে আসতে চান। আর পরের স্ট্যান্জায় যেটা আমরা পাবো, সেটা কিন্তু কবি ওই রূপে ফিরে আসতে চান তা নয়। বহু ছাত্রছাত্রী বারে বারে এটা ভুল করো, আমি সেই জন্য তোমাদের বলে দিচ্ছি, এটা একেবারে ভুল করবে না। যদি তোমাদের প্রশ্ন আসে যে কবি কি কি রূপে ফিরে আসতে চান, তাহলে কিন্তু ফার্স্ট স্ট্যান্জাটার মধ্যে যা যা পাচ্ছ তাই হবে। আর পরবর্তী স্ট্যান্জায় যেগুলো আছে সেগুলো কিন্তু কবি তার নতুন রূপে পেতে চেয়েছেন তা নয়, কবি সেগুলোকে ব্যাখ্যা করেছেন বাংলার একটা সৌন্দর্যের চাবিকাঠি হিসাবে। বাংলার সৌন্দর্যের মধ্যে কোন কোন রূপ ধরা পড়ে, সেই রূপগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে কবি কিন্তু এই পরের স্ট্যান্জাটা আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা সরাসরি এই স্ট্যান্জায় চলে যাব। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। এই যে কবি কল্পনা করেছেন একটা সুন্দর বাংলার, গ্রামীণ বাংলার চিত্র, এটা কিন্তু কবির চোখে দেখা দৃশ্য, এবং সেই বাংলার দৃশ্য বর্ণনা করেছেন কবি স্ট্যান্জায়। কবি বলছেন হয়তো দেখিবে চেয়ে, মানে তুমি যদি বঙ্গভূমির দিকে তাকাও, হয়তো বা দেখবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। এই সুদর্শন শব্দটা কোনো একটা বিশেষ পাখি অথবা জোনাকিকে নির্দেশ করেই কবি বলেছেন বলে আমাদের মনে হয়। কারণ সন্ধেবেলা সুদর্শন বলতে একমাত্র আমরা পেঁচাকে জানি সন্ধেবেলা ওড়ে, অথবা সন্ধ্যের জোনাকি হতে পারে, কিন্তু সুদর্শন আমরা সব ক্ষেত্রেই দেখছি যে সুদর্শন একটা পাখি, মানে কোনো একটা বাংলার পাখির নাম। তা যাই হোক, সুদর্শন কোন হিসাবে কবি কল্পনা করেছেন আমরা জানি না। সন্ধ্যার কোনো পাখি বা কোনো কীট বা কোনো মানে সুন্দর পতঙ্গকে কল্পনা করেই যে কবি কথাটা ব্যবহার করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। কবি বলছেন হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে বা সন্ধ্যার বাতাসে, সন্ধেবেলার বাতাসে সুদর্শন উড়ে বেড়াচ্ছে, তোমরা দেখবে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, সন্ধেবেলা লক্ষ্মী পেঁচা শিমুলের ডালে বসে ডেকে ওঠে।
আরেকটা বিষয় আমি বলি, প্রথম যে স্ট্যান্জা সেখানে আমরা সকালবেলার দৃশ্য পেলাম এবং সেই দৃশ্যে কবি তার নতুন জীবনের একটা আশার আলো দেখিয়েছেন যে ওই রূপে কবি জন্মগ্রহণ করতে চান আবার বাংলার বঙ্গভূমিতে। আর পরবর্তী স্ট্যান্জায় কবি একটা সুন্দর সন্ধ্যের দৃশ্য দিয়েছেন গ্রাম বাংলার এবং সেখানে গ্রাম বাংলার সৌন্দর্যকে ব্যক্ত করেছেন বা ব্যাখ্যা করেছেন বলা যেতে পারে, যেখানে সুদর্শন বাতাসে উড়ে বেড়াচ্ছে অথবা মানুষ কান পেতে শুনতে পাবে লক্ষ্মী প্যাঁচে হয়তো শিমুলের ডালে বসে ডাকছে। শিমুল কি তোমরা জানো, তুলোর যে গাছ, যার থেকে তুলো পাই আমরা, তুলো লাভ করি, সেই তুলোর একটা গাছ, সেই তুলো গাছের ডালে বসে লক্ষ্মী প্যাঁচা ডাকাডাকি করছে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, শিশু কোনো এক গ্রাম বাংলার শিশু হয়তো উঠোনের ঘাসের ওপর বসে খইয়ের ধান ছড়াচ্ছে, আনমনে হয়তো মা তাকে খেতে দিয়েছে খই এবং সেই খইটা হয়তো সে মাঠের মধ্যে ছড়াচ্ছে আনমনে, এরকম একটা দৃশ্য তোমরা দেখবে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। প্রথম স্ট্যান্ডায় আমরা কার্তিক অঘ্রাণ অর্থাৎ শীতকালীন একটা গ্রাম বাংলার চিত্রকে পেয়েছি। এখানে আমরা রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় শব্দটা লাইনটা পেলাম। কোথাও কোনো ঋতুর নাম কবি করেননি, কিন্তু রূপসা অর্থাৎ রূপসা নদী যেটা বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, সেই রূপসা নদী, সেই রূপসার ঘোলা জলে কে ডিঙি বাইছে? একটা কিশোর। কিশোর একটা তোমরা বুঝতেই পারছো কিশোর ছেলে, যে কম বয়সী একটা ছেলে, সে ডিঙি বাইছে অর্থাৎ ছোট নৌকো বাইছে সাদা ছেঁড়া পালে। সাদা এই যে শব্দটা, এটার দিকে তোমরা একটু ভালো করে নজর দাও। আমরা জানি দন্তেশ্বয়াকার দয়াকার সাদা আমরা লিখি যে ধবল, একেবারে সাদা রং অর্থে, কিন্তু এখানে জীবনানন্দ দাশ তালবস্য ব্যবহার করেছেন সাদা। আমরা জানি আবিধানিক দিক থেকে তালবস্য শারদা অর্থাৎ দুর্গা পুজো, দুর্গা ঠাকুরকে শারদা মা বলা হয় তালবস্য, আর দন্তেশ্বর শারদা সেটা সরস্বতীকে বলা হয়, সেটা আবার আলাদা ঋতু। এই যে দুর্গা মা শারদা তার ঋতু কি আমরা জানি শরৎ। কাজেই এই সাদার তালবস্য আমাদের কাছে বিশেষভাবে একটা ইঙ্গিতপূর্ণ শরৎকালীন চিত্র, যার কথা কবি হয়তো এখানে বলতে চেয়েছেন। শরৎকালীন চিত্রের কেন উল্লেখ কবি করতে চেয়েছেন সেটা বলি। শরৎকালীন আকাশ খুব সুন্দর, তোমরা জানো একটা নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা পেঁজা মেঘ, অদ্ভুত একটা সুন্দর দৃশ্য। সেই একটা অবস্থা, একটা সুন্দর আকাশের নিচে তেমন শরৎকালীন পরিবেশে হয়তো রূপসার ঘোলা জলে একটা কিশোর ছেলে তার ছেঁড়া পালে ডিঙি বাইছে। পাল কি তোমরা জানো, ডিঙিতে যে বড় একটা সাদা কাপড় লাগানো থাকে যেটা নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেই পালটাকে সাদা বলে তিনি তালবস্য ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি শরৎকালীন একটা চিত্রকেই সম্ভবত কল্পনা করছেন। এরপর কবি বলেছেন, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। কবি বলছেন রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। রাঙা মেঘ অর্থাৎ লাল মেঘ। মেঘ কখন লাল হয়ে যায়? দুটো সময় মেঘকে আমরা একটু লাল দেখি, এক হচ্ছে সূর্য ওঠার সময় আর এক হচ্ছে সূর্যাস্তের সময়। এই যে রাঙা মেঘ সাঁতরায়ে, পাখিরা নীরে ফিরছে, পাখিরা নীর থেকে বের হয় ভোরবেলা এবং নীরে ফেরে সন্ধেবেলা। কাজে আমরা বুঝে নেব নীরে যখন পাখি ফিরছে, নীর অর্থাৎ পাখির বাসা, পাখি যখন ফিরছে তাহলে নিশ্চয়ই কবি সন্ধেবেলাকেই এখানে ইঙ্গিত করেছেন। এবং সন্ধ্যের যে সূর্য অস্ত যাচ্ছে, একটা অস্তকালীন আকাশ একটা লাল আভা ছড়িয়ে যায়, সেই দৃশ্যকে কবি কল্পনা করেছেন। যে গোধূলি, উষা, তোমরা এই শব্দগুলোর সাথে নিশ্চয়ই পরিচিত। সূর্য ডুবে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় তার একটা আভা থেকে যায় আকাশে, একটা লালচে আভা, এবং সেই সময়টার যে একটা রঙিন সুন্দর দৃশ্য তাকে গোধূলি বলা হয়। গোধূলি একটা লগ্নও বটে, তোমরা এটাও জানো। যাই হোক, সেই সময়ে কবি বলছেন হয়তো তোমরা দেখবে ধবল বক অর্থাৎ সাদা বক
তার নীড়ে ফিরছে, তার বাসায় ফিরছে। বলেই কবি বলছেন, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। এই যে কথাটা কবি বলছেন, আমারই পাবে, অর্থাৎ আমি আবার জন্মগ্রহণ করব এই বাংলায়, এই বঙ্গভূমিতে। ইহাদের ভিড় বলতে কবি কি বোঝাচ্ছেন? এই যে সেকেন্ড স্ট্যান্ডায় কবি কতগুলো বর্ণনা দিয়েছেন, সেই এক কিশোরের কথা কবি বলেছেন, সুদর্শন নামক কোনো এক পাখির কথা, অথবা কবি বলেছেন ধবল বকের কথা। এই সমস্ত কিছুর মধ্যে, কিংবা রাঙা মেঘের মধ্যে, কিংবা সন্ধ্যের বাতাসে, এই সমস্ত কিছুর মধ্যে মানে প্রাণহীন সত্তার মধ্যেও কবিকে ফিরে পাওয়া যেতে পারে। কবি নবজন্মে যে প্রাণ নিয়েই জন্মাবেন এমন কোনো কথা নেই। কবি সেখানে প্রাণহীন প্রাকৃতিক সত্তা হিসাবেও জন্মগ্রহণ করতে পারেন, প্রাকৃতিক সম্পদের মধ্যে কবি নিজেকে জড়িয়ে নিতে পারেন, এটাও কবি বলতে চাইছেন। তাই কবি এখানে বাতাস, মেঘ সবকিছুরই একটা বর্ণনা দিয়েছেন এবং বলছেন ইহাদের ভিড়, অর্থাৎ সমস্ত কিছুর মাঝে, সমস্ত কিছুর ভিড়ের মাঝে আমরা বোধহয় আবার আবিষ্কার করব কবি জীবনানন্দ দাশকে, প্রকৃতি প্রেমিক কবিকে। কবি আবার আসবো ফিরে কবিতা এখানেই শেষ করলেন। যাই হোক, আমার মনে হয় কবিতাটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও আমি আবার বলছি, যদি কোথাও তোমাদের কোনো রকম ভাবে মানে তোমরা অসুবিধা ফেস করো, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সেখানে আমার সাহায্য দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।